বাংলাদেশ যে ব্যর্থ হয়েছে গত ম্যাচে সেটা পুরো দায়ী হলো টিম ম্যানেজমেন্ট এবং প্রধান নির্বাচকের। বাংলাদেশের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করা মানে পুরো 18 কোটি মানুষের হৃদয়ে আঘাত দেয়া। তাসকিন আহমেদ এবং এই যে সাইফুদ্দিনকে পেটানো, এটার ফলেই কিন্তু বাংলাদেশ ম্যাচটা আসলে খুব দ্রুত হেরে গেছে। একাদশ নির্বাচন করেন সেটা কিন্তু একেবারেই সনাতনী পদ্ধতিতে এবং তারা মুখস্থ বিদ্যার মাধ্যমে করছেন। দর্শক স্বাগতম সমকল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আমি সিকান্দার আলী টাম্বুলা থেকে। আপনারা জানেন গতকাল বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-20 খেলেছে ক্যান্ডির মাঠে, যেখানে খুব ভালো কিছু করতে পারেনি। বিশেষ করে ব্যাটিংটা খুবই খারাপ হয়েছে, যে কারণে বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে। ওখানে যদি একটু ভালো শুরু পেতো বা ভালো ব্যাটিং করতে পারতো তাহলে রেজাল্টটা হয়তো ডিফারেন্ট হতে পারতো, এরকম কথা সবসময় বলা হয়। এবং সেটা কিন্তু যারা স্পিন বোলিং কোচ রয়েছেন ন্যাশনাল টিমের, সেই মুস্তাক আহমেদ এই কথাটা বলেছেন। যদি সেট হওয়া ব্যাটসম্যান ক্যারি করতে পারতো, ভালো একটা ইনিংস খেলতে পারতো, তাহলে টি-20তে 170-80 হয়ে গেলেই কিন্তু খেলার মোড় ঘুরে যেত। কারণ মাত্র 6 বল আগে কিন্তু তারা জিতেছে। তার মানে বোলাররা চেষ্টা করেছে যে ওই 154 রানের পুঁজি নিয়েই প্রতিপক্ষকে আটকে দেওয়ার জন্য বা যতটুকু কম্পিটিটিভ করা যায় গেম। টি-20 গেম এত ছোট যে এখানে মোটামুটি স্কোর করা গেলেই এটাকে কম্পিটিটিভনেস দেওয়া যায় এবং বোলাররা যদি একটু ভালো বোলিং করেন। তাছাড়া কিন্তু একেবারে যে বিনা প্রতিদ্বন্দ্বিতা ছেড়ে দেওয়া হয় তা না। বাংলাদেশ সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছে, এই ডাম্বুলাতে এসেছে। ডাম্বুলাতে যে কন্ডিশনে খেলা, এইখানে কিন্তু ভালো কিছু রেকর্ড আছে। তাসকিন আহমেদের একটা ভালো রেকর্ড আছে, এখানে 4 হ্যাট্রিক সহ 4 উইকেট নিয়েছিলেন। যদিও সেই ম্যাচটি পরিত্যক্ত হয়েছে, ওয়ানডে ম্যাচ ছিল সেটি। তো আশা করা যায় এই ডাম্বুলাতে বাংলাদেশ রিসেট বাটন চাপবে এবং তাদেরকে যেটা অভিজ্ঞতা ছিল ক্যান্ডিতে তারা পারেনি, সেই জায়গাতে তারা এখন নতুনভাবে একটু ঘুরে দাঁড়াবে। সবচেয়ে বড় যে সমালোচনাটা হয়েছে গত ম্যাচে সেটা হলো 4 জন ওপেনারকে দিয়ে টপ অর্ডার সিল করেছেন এবং মিডল অর্ডারের শুরুটাও আপনি একজন ওপেনারকে দিয়ে রেখেছেন। নাইম শেখকে যখন আপনি একাদশে নিলেন তখন আপনাকে অন্য হিসাবটা করতে হতো। আপনি পরে জানা গেছে যদিও আপনার জাকের আলী অনেক একটু ইনজুর্ড, যদি কী ধরনের ইনজুর্ড সেটা কিন্তু জানানো হয়নি। তার নিগেলস রয়েছে না বড় কোনো ইনজুরি, তাকে প্র্যাকটিস করতে দেখা গেছে। সব কিছু যদি ঠিক থাকে তাহলে কেন খেলানো হয়নি, এরকম অনেকগুলো প্রশ্ন এবং তার উত্তর খোঁজা হচ্ছে। বাংলাদেশের ম্যানেজমেন্টের যারা রয়েছেন, কোচিং স্টাফ যারা রয়েছেন, তারা যেভাবে টিম সিলেকশন করেন বা একাদশ নির্বাচন করেন সেটা কিন্তু একেবারেই সনাতনী পদ্ধতিতে এবং তারা মুখস্থ বিদ্যার মাধ্যমে করছেন। এই যে পদ্ধতিটা, এটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরে নানাভাবে একটা সমালোচনা তৈরি হয়েছে এবং তারা হয়তো অদূর ভবিষ্যতে বাংলাদেশের এই কোচিং স্টাফকে ভেঙে দিতে পারে। এখান থেকে মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়ে যে হাইপ ছিল বাংলাদেশের ক্রিকেটে, সেই হাইপের একটা কিন্তু ফেড আউট হয়ে যাচ্ছে। তার সেই রোমাঞ্চটা চলে গিয়েছে, হানিমুন পিরিয়ড যেটা বলি আমরা সাধারণত, সেই পিরিয়ডটা তিনি পার করে ফেলেছেন। এখন তাকে রেজাল্ট দিতে হবে। যদি তিনি না পারেন, দলটাকে ইউনাইটেড করতে না পারেন, যদি ভালো রেজাল্ট না হয়, ফেল করতে থাকে, তাহলে কিন্তু মোহাম্মদ সালাউদ্দিনের আর থাকা হবে না। একইভাবে হেড কোচকে বিদায় করে দিতেও বাংলাদেশ দ্বিধা করবে না। এটা কিন্তু বাংলাদেশের একটা এমনিতেই কোচদেরকে অপ্রত্যাশিতভাবে বিদায় করে দেওয়ার একটা রেওয়াজ রয়েছে। সেই রেওয়াজ থেকে বাংলাদেশ এবার বেরোনোর চেষ্টা করছে 2027 সাল পর্যন্ত কোচিং স্টাফকে রেখে দেওয়ার প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু তারা যদি রেজাল্ট না দিতে পারেন তাহলে কিন্তু তারা থাকতে পারবেন না, বা তাদেরকে কোনোভাবেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাখবে না। এখানে আরও একটা বিষয় রয়েছে, লিটন কুমার দাসকে অধিনায়ক করা হয়েছে টি-20 দলের। তিনি আসলে রানই করতে পারেন না। যিনি রান করতে পারেন না তাকে টি-20 দলের কেন অধিনায়ক করা হয়েছে? ওনার বোঝা উচিত যে ওনার ফোকাসটা কোন জায়গায় দেওয়া উচিত। কারণ তিনি বাংলাদেশের সবচেয়ে বড় তারকা হবেন এই মুহূর্তে। সাকিব তামিম রান নেই মানে তিনি এখন তারকা ক্রিকেটার হবেন। সেই জায়গায় তার খেলার বা বেসিক স্কিল নিয়ে কোনো সন্দেহ নাই, তিনি খুব আউটস্ট্যান্ডিং প্লেয়ার। কিন্তু কেন তিনি পারছেন না? তিনি মেন্টালি সেই জায়গাটা নিয়ে কাজ করেন। প্রয়োজন বোধে আপনি একজন মনস্তাত্ত্বিকের সহায়তা নেন। তারপরেও তিনি তো সেই জায়গায় যাচ্ছেন কিনা আমি জানি না, তবে তাকে অবশ্যই যাওয়া উচিত এবং তার এই যে ব্যাট যাচ্ছে এখান থেকে বেরিয়ে আসা উচিত। তা না হলে কিন্তু জাতীয় দল থেকে তো বাদ করবেন, ক্যাপ্টেন্সিও যাবে, তো সেটা কিন্তু তার জন্য শোভন হবে না। বাংলাদেশের তার একটা জাতীয় সবচেয়ে বড় ক্ষতিটা কি জানেন? জাতীয় দলে যদি লিটন না খেলেন, লিটনের বড় ক্ষতি হবে, তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, সেন্ট্রাল কন্ট্রাক্টে থাকবেন না। দ্বিতীয়ত হচ্ছেন তিনি যে পার ম্যাচ ফি পান এতগুলি টাকা,
এই যে সফর, তারপর টিডিএস থেকে শুরু সব কিছু রয়েছে। এই যে বিলাসিতা, এই সমস্ত বিলাসিতা থেকে তাকে ছিটকে যেতে হবে। এখন যেহেতু তার এখনও অনেক বয়স, বাংলাদেশকে অনেক কিছু দেওয়ার সুযোগ আছে। তার মতো ক্রিকেটার যদি বাংলাদেশ দলে থাকে এবং তিনি যদি ছন্দে থাকেন, বাংলাদেশ যে কোনো দলকে বিট করে দিতে পারে। মোহাম্মদ আশরাফুলের ছায়া কিন্তু এই লিটনের মধ্যে দেখা যাচ্ছে। হঠাৎ একটু ভালো খেলা। মোহাম্মদ আশরাফুল ঠিক একই রকমের ঘটনা ঘটিয়েছেন। উনি প্রচণ্ড মেধাবী, চাইলেই উনি ভালো ইনিংস খেলতে পারতেন, কিন্তু লিটন কেন পারছেন না, তাকেই কিন্তু এটা খুঁজে বের করতে হবে। তিনি যদি না পারেন তাহলে, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তার পাশে এসে দাঁড়ানো উচিত। কীভাবে, কাকে দিয়ে, কি করলে তিনি ভালো করবেন সেই জায়গায় নিয়ে আসা উচিত। শুধু লিটন না, এখন যারা রয়েছেন, সাইফুদ্দিনকে দলে নেওয়ার সিদ্ধান্তটা খুবই ভালো একটা সিদ্ধান্ত, কিন্তু গতকাল যে বোলিং স্টার্টটা সাইফুদ্দিনকে দিয়ে করানো হয়েছে সেটা মনে হয় একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। ওই রকম না করে অন্যভাবে শুরুটা করা যেত। স্টার্টিংয়ে ওরা যে 2টা ওভার পেয়েছে, 2টো ওভারে কিন্তু 30 রান নিয়েছে। 12 বলে 30 রান নেওয়ার পরে কিন্তু আর থাকে না। তাসকিন আহমেদ এবং এই যে সাইফুদ্দিনকে পেটানো, এটার ফলেই কিন্তু বাংলাদেশ ম্যাচটা আসলে খুব দ্রুত হেরে গেছে। মানে 6 বল বাকি থাকে, না হলে আরও কম্পিটিটিভ হতে পারত। এখানে সবচেয়ে বড় যে বিষয়টা জানা আছে, সাইফুদ্দিন খেলেছেন, সাকিব আছেন, এত মিনি অলরাউন্ডার, সেমি অলরাউন্ডার এবং অলরাউন্ডার থাকার পরেও আপনার টপ অর্ডারে 4 জন ওপেনার খেলানোর কোনো মানে হয় না। এবং একটা দলের 4 জন ওপেনারই বা কেন থাকবেন? যখন আপনি একটা দল নির্বাচন করবেন তখন আপনাকে অবভিয়াসলি একটার বেশি বাড়তি ওপেনার কোনোভাবে নেওয়ার সুযোগ নেই। আপনি যখন নিয়েছেন নাইম শেখকে, তাহলে আপনি নেবেনই না। তখন লিটন রয়েছে, লিটন যদি খেলে, হ্যাঁ, আপনি যদি তাদেরকে বিকল্প রাখেন তাহলে বিকল্প মানে বিকল্পই। যদি কোনো ওপেনার না পারে তখন তার রিপ্লেস করবেন। তার মানে এই নয় যে তাকে পজিশন অনুযায়ী মিডল অর্ডারে খেলিয়ে দেবেন। এটা বাংলাদেশের জন্য সবচেয়ে ক্ষতির কারণ। আজকে বাংলাদেশ যে ব্যর্থ হয়েছে গত ম্যাচে, সেটা পুরো দায়টাই হলো টিম ম্যানেজমেন্ট এবং প্রধান নির্বাচকের। কেন কোচরা এবং প্রধান নির্বাচক মিলে যে সিদ্ধান্ত নিয়েছেন, ব্যাটিং লাইন আপাতত ঠিক করা হয়নি। একেবারে রং সিলেকশনের ফলে ব্যর্থতা। প্রধান নির্বাচক বলেছিলেন যে নাইম শেখ হলো তার ইন্টেন্টটা চেঞ্জ হয়ে গেছে। কী ইন্টেন্ট চেঞ্জ করেছেন আপনি? 28 বলে আপনি 32 রান করে তো কোনো ইন্টেন্ট দেখাতে পারলেন না। টি20তে যে কেউ এইরকম ইনিংস খেলতে পারে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সো এই জায়গা থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে এবং আগামী ম্যাচে তাদেরকে অল আউট ক্রিকেট খেলতে হবে। জিততে না পারলে কিন্তু বাংলাদেশ অনেক কিছু থেকে বেরিয়ে যাবে, ছিটকে যাবে, যেটা বাংলাদেশের জন্য অশনি সংকেত। কারণ র্যাঙ্কিং এখন 10 নম্বর, এটা পিছিয়ে যেতে কিন্তু বেশি সময় লাগে না। আপনি ফেল করবেন মানে আপনি পিছিয়ে যাচ্ছেন। সো আপনাকে ভালো ক্রিকেট খেলতে হবে। আপনার ব্র্যান্ড ভ্যালু কমে যাচ্ছে বাংলাদেশ দলের। কেন বাংলাদেশি দলের বাংলাদেশের ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু কমে যাচ্ছে? কারণ আপনার রেজাল্ট নাই, মানে আপনার সিরিজ বিক্রি হচ্ছে না। পাকিস্তানের বিপক্ষে আপনি 3টা ম্যাচের টি20 ম্যাচের হোম সিরিজ খেলতেন, সেই সিরিজে আপনার কেউ নিতে রাজি হচ্ছে না, কেউ কিনতে চাচ্ছে না। কেন কিনতে চাচ্ছে না? তার মানে আপনারা ভালো ক্রিকেট খেলছেন না, আপনার ব্র্যান্ড তৈরি করতে পারছেন না। আপনাদের ব্যক্তিগত ব্র্যান্ড তো নেই, আপনার দলের হিসেবে যে প্রতিষ্ঠিত হবেন, দল হিসেবে যে রেজাল্ট করবেন, সেটা আপনারা দিতে পারছেন না। ফলে বাংলাদেশের ক্রিকেটকে আপনারা ক্ষতিগ্রস্ত করছেন। বাংলাদেশের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করা মানে পুরো 18 কোটি মানুষের হৃদয়ে আঘাত দেয়া। আপনাদের এই জায়গাটা বুঝতে হবে এবং আপনাদের একটা পেশাদারিত্ব আচরণ করুন এবং আপনারা সেই জায়গা থেকে বাংলাদেশকে ভালো রেজাল্ট দিন। আপনাদের ব্যাট টাচ থেকে আপনারা বেরিয়ে আসুন। আর যদি না পারেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন বলা উচিত, আমরা এই চাই, এই সময়ের মধ্যে আমাদের এই অবস্থায় আসতে হবে। যদি কেউ না পারো তাহলে তোমরা নিজেরা রাস্তা দেখো, কিংবা আমরা বাদ দিলে তোমরা কোনো মন্তব্য করতে পারবে না। আর যদি তুমি মনে করো যে তুমি কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারবে, তুমি নিজেকে উজাড় করে দিতে পারবে, দেশের জন্য ভালো কিছু করতে পারবে, তাহলে তুমি আমাদের সঙ্গে আছো। ধন্যবাদ সবাইকে, আবার কথা হবে।